হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা এসএসসি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা, এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। আমরা এই অধ্যায়ের প্রথম যে ভিডিওটা সেটাতে আমরা অধ্যায়ের কিছু থিওরিক্যাল যে কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে যে থিওরিক্যাল যে জিনিসগুলো সেগুলোর উপরই আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান দেখব। অর্থাৎ আমরা গতিশক্তি এবং বিভব শক্তির যে গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটা প্রশ্ন লিখেছি যে 1000 কেজি ভরের একটি গাড়ি ঘন্টায় কী করে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে থাকলে এর গতিশক্তি কত হবে। তো গতিশক্তি নির্ণয়ের সূত্রটা তোমরা অবশ্যই জানো। গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে হাফ mv² অথবা টি। কের পরিবর্তে তুমি চাইলে টি দ্বারা প্রকাশ করতে পারো, তোমাদের বইয়ে টি দেওয়া আছে। এম বলতে কি বোঝায়? এম হচ্ছে বস্তুটার ভর, বি বলতে বস্তুটার যে ব্যাগ সেই ব্যাগটা এবং ব্যাগের বর্গ ব্যাগ স্কোয়ার। তাহলে আমরা দেখি এখানে কী কী দেওয়া আছে। দেখো, বস্তুর ভর দেওয়া আছে কতটুকু, এম সমান 1000 কেজি দেওয়া আছে বস্তুর ভর। তারপর বস্তু কী করে ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। তাহলে 36 কিলোমিটার পার আওয়ার যে ব্যাগ, এই ব্যাগকে অর্থাৎ ভি, বস্তুর ব্যাগ ভি হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে কী করতে হবে, এটাকে আমরা ms/1 বেগের একক জানি আমরা ms/1 বা মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটারকে নিতে হবে মিটারে আর ঘন্টাকে নিতে হবে সেকেন্ডে। তো এটা তোমরা জানো অবশ্যই। 36কে 1000 দ্বারা ভাগ করবা আর ডিভাইডেড বাই কিলোমিটার। আওয়ারকে সেকেন্ডে নিতে হলে কি করতে হবে, 60 × 60 বা 3600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা কত হবে, তোমরা যদি এটাকে করো তাহলে ক্যালকুলেটারে 36 × 1000 ডিভাইডেড বাই 3600 সমান 10 ms/1 হবে। এটা 10 ms/1। এখন সব কিছু পেয়ে গেলা, তুমি গতিশক্তি নির্ণয় করবা। গতিশক্তি কে সমান আমরা কি জানি, গতিশক্তি কে সমান হাফ mv²। তাহলে এখন কি করবা, এখন তুমি চাইলে এটার আনসারটা লিখতে পারো, অর্থাৎ অঙ্কটা করতে পারো। হাফ ইন্টু এম এর মান কত 1000 ইন্টু ভি মানে কত 10, 10কে স্কোয়ার করতে হবে। তাহলে হাফ ইন্টু 1000 ইন্টু 10 মানে স্কোয়ার করলে 100, 10কে স্কোয়ার করলে তাহলে 100 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত 2 সমান 50,000। যেহেতু কে বা গতিশক্তি শক্তির একক হচ্ছে জুল, সুতরাং এটা 50,000 জুল। এটাই হচ্ছে তোমার যে আনসারটা, এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। সিম্পল। তারপর আমরা গতিশক্তির সূত্রটা মনে রাখবে। গতিশক্তির অনেক বড় বড় কিছু গাণিতিক সমস্যা আমরা করব। তো পরবর্তী যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা একটু করি। তারপরে হচ্ছে গিয়ে যে 0.5 কেজি ভরের একটি বস্তুকে কী করা হলো 88 ms/1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। চূড়া হলে ছুঁড়ে মারার 3 সেকেন্ড পর গতিশক্তি কত হবে। আমি আবার পড়ছি, 0.5 কেজি ভরের একটি বস্তুকে 88 ms/1 বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারার 3 সেকেন্ড পর গতিশক্তি কত হবে। তাহলে বস্তুটার ভর এম দেওয়া আছে কত, এম হচ্ছে 0.5 কেজি। খেয়াল করি, বড়ের একটি বস্তুকে কী করলাম 88 ms/1 বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। তো এখানে কিন্তু গতিশক্তিটা হাফ mv² যে আমরা গতিশক্তিটা নির্ণয় করব, এই গতিশক্তির যে ভি এটা কিন্তু 88 ms/1 নয়। কারণ বলছে 88 ms/1 বেগে, মনে করো এটা ভূমি, এখান থেকে 88 ms/1 বেগে নিক্ষেপ করা হয়েছে। বলছে 3 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে, 3 সেকেন্ড পরের কথা। তাহলে গতিশক্তি আমরা নির্ণয় করব 3 সেকেন্ড পর। ধরলাম এখান থেকে এতটুকু জায়গা 3 সেকেন্ড পর যায়, 3 সেকেন্ডে এতটুকু জায়গা যায়, তাহলে এই জায়গায় বস্তুটার গতিশক্তি আমি নির্ণয় করব, এই জায়গায় বস্তুটার গতিশক্তি নির্ণয় করব। তাহলে আমাকে শুরুতে বের করতে হবে যে এই 3 সেকেন্ডে যাওয়ার পর, 3 সেকেন্ড যাওয়ার পর বস্তুটার শেষ বেগ কত হয়, অর্থাৎ বস্তুটার বেগ কত, 3 সেকেন্ডের পর বস্তুটার বেগ কত। তাহলে আমি দেখি আমার কাছে কি কি দেয়া আছে। আমি গতির সূত্র ব্যবহার করে বস্তুর বেগ নির্ণয় করতে পারি।
দেখি একটু আমার কাছে কী কী দেওয়া আছে। বস্তুর এই যে 88 ms ইনভার্স 1 বেগে বস্তুটাকে কী করা হলো, নিক্ষেপ করা হলো। তাহলে এক্ষেত্রে আদিবেগ কত হবে? আদিবেগ হবে 88 ms ইনভার্স 1। তাহলে আদিবেগ ইউ সমান 88 ms ইনভার্স 1। তারপর দেখি খাড়া উপরের দিকে চূড়া হলো, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হলো। তো এখানে বস্তু কয়েসের সময় কতটুকু সময় পর বস্তুর শেষ বেগ নির্ণয় করতে হবে? 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড সময়টি, যেহেতু এটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, সুতরাং এখানে আমরা জানি যে অবশ্যই অভিকর্ষ বলের একটা প্রভাব থাকবে। তো এটা যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, সুতরাং এখানে কি হবে? অবশ্যই অভিকর্ষ ত্বরণ থাকবে। ত্বরণটা অবশ্যই নেগেটিভ, কারণ উপরের দিকে আমি অভিকর্ষ বল যে নিচের দিকে ক্রিয়া করে কিন্তু আমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি। সুতরাং এখানে অভিকর্ষ বলের যে ত্বরণটা, অভিকর্ষ ত্বরণ জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি এর মানটা নেগেটিভ আসবে। আমরা সূত্রের মধ্যেই নেগেটিভ ব্যবহার করব, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছি। অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে 9.8 ms ইনভার্স 2। তাহলে শেষ বেগ কত? শেষ বেগের মানটা আমাকে নির্ণয় করতে হবে। শেষ বেগ কত? কোন সূত্রটা হবে? গতির আমরা 4টা সূত্র জানি। তো গতির সূত্রগুলোর মধ্যে কোন সূত্রটা হবে? তোমরা চাইলে হিসাব করে নিতে পারো। এখানে সূত্রটা হবে, তোমরা গতির 4টা সূত্র এদিকে লিখে, তোমরা এটা অবশ্যই জানো যে 4টা সূত্র এদিকে লিখে দেখবে যে কোন সূত্রটা আমার কাজে লাগছে। তো এখানে আমরা জানি সূত্রটা কাজে লাগবে যে এটা বি সমান ইউ প্লাস না হয়ে মাইনাস জিটি। ইউ মাইনাস জিটি কেন? কারণ মাইনাস, যেহেতু বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে অভিকর্ষ বলের বিরুদ্ধে, এই জন্য প্লাস জিটি না হয়ে মাইনাস জিটি হয়েছে, মাইনাস জিটি। তো তারপর ইউ এর মান আমরা লিখি, মানগুলো বসিয়ে দিই। 9.8 ইন্টু টি এর মান হচ্ছে 3। তাহলে 9.8 ইন্টু 3 কত? এটা হচ্ছে 29.4, আর এটা 88। বিয়োগ করলে কত হয়? 58.6 ms ইনভার্স 1। এটাই হচ্ছে আমার 3 সেকেন্ড পর ব্যাগ। 3 সেকেন্ড পর ব্যাগ হচ্ছে 58.6। তাহলে যেহেতু বলছে চুরে মারার 3 সেকেন্ড পর কী করব? গতিশক্তি নির্ণয় করব। আমি 3 সেকেন্ড পর গতিশক্তি নির্ণয় করব। সুতরাং এখন চাইলে আমি গতিশক্তি নির্ণয় করতে পারি। তো এখন গতিশক্তি কিভাবে নির্ণয় করব? এখন আমরা জানি আবার গতিশক্তি, আমরা জানি ই কে সমান হাফ mv স্কয়ার। তাহলে এখন হাফ ইন্টু এম এর মান কত? এম মানে হচ্ছে বস্তুর ভর কতটুকু? 0.5 কেজি। আর ভি মানে তার বেগ, কত সময় পর বেগ? 3 সেকেন্ড পর বেগ। যেহেতু বস্তুটার গতিশক্তি বলছে 3 সেকেন্ড, ছুঁড়ে মারার 3 সেকেন্ড পর গতিশক্তি, তার মানে 3 সেকেন্ড পরের যে গতিশক্তি সেটা আমাকে নির্ণয় করতে হবে। এবং 3 সেকেন্ড পর আমরা দেখছি বস্তুটার বেগ কত হয়? 58.6 ms ইনভার্স 1। সুতরাং এখন চাইলে আমি মানটা বের করতে পারি। তো 58.6 এটাকে যদি আমি কী করি? স্কোয়ার করি, অর্থাৎ 2 বার গুণ করি, তাহলে এটা হয় 3433.96। এটাকে আমি লিখলাম না, সরাসরি গুণ দিয়ে দিব। তো এটার সাথে কত গুণ দিব? এটার সাথে 0.5 গুণ দিব, গুণ দিয়ে 2 দ্বারা ভাগ করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 858.49 এত জুল। এটাই হচ্ছে আমার নির্ণয় গতিশক্তি। কত সময় পর গতিশক্তি? 3 সেকেন্ড পর গতিশক্তি। এই ছিল আমার যে গাণিতিক সমস্যা এটা। তো এখানে শুধুমাত্র ঝামেলা কোন জায়গায়? যে ভর দেওয়া আছে, তবে বেগের মানটা সরাসরি দেওয়া নাই। যে বলছে 3 সেকেন্ড পর গতিশক্তি নির্ণয় করতাম। আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করার 3 সেকেন্ড পর গতিশক্তি নির্ণয় করব। তাহলে 3 সেকেন্ড পর তার যে বেগ হবে সেটাই আমার হবে যে গতিশক্তির হাফ mv স্কোয়ার যে ভি বা বেগ, এটাই হচ্ছে আমার 3 সেকেন্ড পরে বস্তুটার যে বেগ, সেই বেগটা। তাহলে 3 সেকেন্ড পর বস্তুটার বেগ কতটুকু হবে সেটাকে আমাকে গতির যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রের সাহায্যে আমাকে নির্ণয় করতে হবে। তারপর আমি আমার যে কাঙ্ক্ষিত যে প্রশ্ন, সেই কাঙ্ক্ষিত যে আমার যেটা চেয়েছে, অর্থাৎ গতিশক্তি নির্ণয় করার কথা বলছে, তো গতিশক্তিটা আমি নির্ণয় করব।
এটাই হচ্ছে আমার। তো তারপর আমরা চাইলে আরেকটা গতিশক্তির আরেকটা অঙ্ক আমরা করতে পারি। গতিশক্তির আরেকটা অঙ্ক করি আমরা, দেখি একটু। যে 6 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 30 নিউটন বল প্রয়োগ করায় 10 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো যে 6 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু কি আছে, স্থির অবস্থায় আছে। তাহলে বস্তুটার ভর কত? 6 কেজি। স্থির অবস্থায় ছিল মানে বস্তুর আদিবেগ কত? 0। 30 নিউটন বল প্রয়োগ করলাম, আমি বল প্রয়োগ করলাম কতটুকু? 30 নিউটন। বল প্রয়োগ করার পর করায় বস্তুটা কী করলো? 10 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? তাহলে আগের অঙ্কে ছিল 10 সেকেন্ড, শুধুমাত্র 10 সেকেন্ড পর বস্তুর বেগ। আদিবেগ ছিল 88, কিন্তু এখন আদিবেগ কত? 0। আর আগে ছিল 3 সেকেন্ড পর বস্তুর বেগ, কিন্তু এখন 10 সেকেন্ড পর বস্তুটির বেগ। তবে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয়, বস্তুটির গতিশক্তি আমি নির্ণয় করবো। তো গতিশক্তি নির্ণয় করতে হলে অবশ্যই 10 সেকেন্ড পর বস্তুর বেগ লাগবে। একটু আগের অঙ্কের হচ্ছে কম্পেয়ার করে দেখো, একটু দেখো যে আগের অঙ্কের মতোই আমি এটাকে করব। তবে এখানে কি হবে? আদিবেগ নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে এখানে একটা, যেহেতু বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয় নাই, তার মানে বস্তুর একটা কি আছে? অবশ্যই বস্তুর ত্বরণ আছে। উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল আগের অঙ্কটায়, উপরের দিকে নিক্ষেপ করার কারণে সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাব ছিল। তবে এখানে তো উপরের দিকে নিক্ষেপ করা হয় নাই, তার মানে এখানে জি আমি জি মানে 9.8 ms ইনভার্স 2 ব্যবহার করতে পারবো না। আমি এখন কি করতে হবে? এখান থেকে আমি এই বস্তুটার কতটুকু ত্বরণ আছে এই ত্বরণটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এ এর মান নির্ণয় করতে হবে। তাহলে ত্বরণ আমি কিভাবে নির্ণয় করব? খেয়াল করি বস্তুটার বল দেয়া আছে কিনা। এখানে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বল দেয়া আছে কতটুকু? বল দেয়া আছে এফ সমান কতটুকু? 30 নিউটন। তারপর দেখো বস্তুটার ভর দেয়া আছে কিনা। ভর দেয়া আছে এম সমান কতটুকু? ভর হচ্ছে 6 কেজি। 6 কেজি। তারপর আর কি দেয়া আছে? আর দেয়া আছে হচ্ছে, আচ্ছা আমরা এখান থেকে কি করতে পারি? বস্তুটার ত্বরণ বের করতে পারি কিনা। ত্বরণ এ সমান, আমরা বলের সূত্র কি জানি? আমরা জানি বল এফ সমান এম এ। তাহলে এম এর মান, এফ এর মান দুইটাই দেওয়া আছে, এ এর মানটা বাইর করবো। এ সমান কি হবে? এফ বাই এম। এফ বাই এম, তো এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 30 নিউটন, আর এম এর মান হচ্ছে 6। ফাইনালি এটা পেয়ে গেলাম 5 ms ইনভার্স 2। 5 ms ইনভার্স 2। তো এরপর কি করব? আমরা ত্বরণ পাইলাম। এখন আমরা চাইলে এখন কি করি? বস্তুটার শেষ বেগ নির্ণয় করি। তো শেষ বেগ এখানে কি কি দেয়া আছে একটু লিখে নাও। এখানে বস্তুটার আদিবেগ কত? আদিবেগ কত? ইউ সমান 0। কেন 0? কারণ এইখানে খেয়াল করে দেখো বস্তুটা স্থির অবস্থায় আছে, সুতরাং তার আদিবেগ হচ্ছে 0 ms ইনভার্স 1। তারপর বস্তুটার ত্বরণ দেয়া নাই, আমরা বাইর করছি ত্বরণ কত? ত্বরণ এ হচ্ছে 5 ms ইনভার্স 2। তারপর আর কি দেয়া আছে? বস্তুটার 10 সেকেন্ড, সময় কতটুকু? 10 সেকেন্ড, টি সমান 10 সেকেন্ড। আর শেষ বেগ আমাকে বের করতে হবে। কেন শেষ বেগ? কারণ 10 সেকেন্ড পরের যে বেগ, এই 10 সেকেন্ড পর গতিশক্তি নির্ণয় করতে হবে। আর 10 সেকেন্ড পর যেহেতু গতিশক্তি নির্ণয় করতে হবে, তার মানে 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত সেটা আমার জানা দরকার। তাহলে 10 সেকেন্ড পর বস্তুটার বেগ কত সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তো কোন সূত্র হবে? তোমরা গতির এই সূত্রটা ইউজ করতে পারো এখানে। আবার আমরা জানি লিখে কি লিখবা? ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা প্রথম যে সূত্রটা, ত্বরণের যে সূত্র। তো এখন বি সমান কি লেখা যায়? ইউ এর মান হচ্ছে 0 আর এ এর মান কত? 5 ইন্টু টি মানে সময় 10। তাহলে এটা হচ্ছে 50 ms ইনভার্স 1। এটাই। এখন আমি বেগ পেয়ে গেলাম। এখন চাইলে আমি গতিশক্তি কে সমান কি লিখতে পারি? হাফ mv স্কোয়ার। 10 সেকেন্ড পর গতিশক্তি, তাহলে হাফ ইন্টু এম এর মান কত? 6 দেয়া আছে, এম এর মান 6। আর বি এর মান কত পাইলাম? 50। স্কোয়ার করতে হবে, তাহলে 50 ইন্টু 50 মানে কত? 50 ইন্টু 50 2500। তারপর ইন্টু 6 দিতে হবে ভাগ 2। সরি, এটা মিস হয়ে গেছে। 50 ইন্টু 50 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 সমান 7500 জুল।
এটাই হচ্ছে আমার আনসারটা। তাহলে আমি এই ম্যাথটা কীভাবে করলাম, আমাকে দেয়া আছে একটা বস্তুর ভর দেয়া আছে এবং বস্তুটা স্থির অবস্থায় ছিল। তারপর বস্তুটার মধ্যে আমি কি করলাম, একটা বল প্রয়োগ করার পর 10 সেকেন্ড পর তার গতিশক্তি নির্ণয় করতে হবে। তাহলে বল প্রয়োগ করার পর বস্তুটার ত্বরণ কত হলো, আমরা জানি বল প্রয়োগের ফলে বস্তুর বেগ হ্রাস পায়, বৃদ্ধি পায়, অর্থাৎ বেগের পরিবর্তন হয়। আর বেগের পরিবর্তন মানে কি, ত্বরণ আছে। এই জিনিসটা মাথায় রাখবা যে বল প্রয়োগ করলেই বস্তুটার কিন্তু ত্বরণ হবে। তো এখানে যেহেতু বল প্রয়োগ করছি 30 নিউটন, সুতরাং ত্বরণ আছে, সেই ত্বরণটা আমাকে নির্ণয় করতে হবে। তো ত্বরণ নির্ণয় করার পর আমি দেখলাম যে 10 সেকেন্ড পর তার বেগ কত সেটাকে আমার নির্ণয় করতে হবে। তো 10 সেকেন্ড পর বেগ দেখলাম 50। এখন চাইলে পরবর্তী যে আমার 10 সেকেন্ড পর বস্তুর আমি কি করব, 10 সেকেন্ড পর বস্তুর শেষ বেগ নির্ণয় করব। এই শেষ বেগটা নির্ণয় করলাম, তারপর 10 সেকেন্ড পর বস্তুটার আমি গতিশক্তিটা নির্ণয় করলাম। এটাই হচ্ছে আমার যে গাণিতিক সমস্যাটা। তো এই গেল সিম্পল গতিশক্তি নির্ণয় করার কিছু গাণিতিক প্রবলেম। তো তারপর আমরা খুবই ইম্পর্ট্যান্ট কিছু ম্যাথমেটিক যে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে, এই ধরনের দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা এখন সলভ করব। আমরা এই সৃজনশীল প্রশ্নটা একটু দেখি, একটু খেয়াল করি। এখানে কী দেয়া আছে, এই যে একটা বস্তু দেয়া আছে, এখানে একটা বস্তু দেয়া আছে, এই বস্তুটা বি অবস্থানে আছে। তো বি অবস্থানটাকে, আর এটা হচ্ছে এ অবস্থান। এ অবস্থান বলতে এখানে এই যে খাস কাটা দেখতেছো, এটা হচ্ছে ভূমি, এবং মধ্যেখানে একটা সি একটা বিন্দু দেয়া আছে। তো বি অবস্থানটাকে, বস্তুটাকে তীর চিহ্নর মানে কি, বস্তুটাকে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ মুক্তভাবে নিচের দিকে বস্তুটাকে ছোড়া হয়েছে। তো এই এ থেকে ভূমি হতে বি বিন্দুর অবস্থান কিন্তু কতটুকু, 50 মিটার উচ্চতা, উচ্চতা হচ্ছে 50 মিটার। আর এ হতে সি পর্যন্ত কতটুকু, 30 মিটার। তাহলে আমি এ থেকে সি পর্যন্ত হচ্ছে 30 মিটার এবং এ থেকে বি পর্যন্ত হচ্ছে 50 মিটার। আর এম এর মানে, এম মানে কি, বস্তুটার ভর হচ্ছে 40 কেজি। প্রথম প্রশ্নটা বলছে যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তো বস্তুটাকে যদি আমি বি বিন্দু থেকে ছেড়ে দিই, তাহলে এ বিন্দুতে আসার পর, এ বিন্দু মানে ভূমিতে এসে বস্তুটার বেগ কত হবে, অর্থাৎ কত বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে আমরা কত বেগে ভূমিতে আঘাত করবে সেটা আমরা এখন নির্ণয় করি। কিভাবে করব, তো যেহেতু আমি এ বিন্দুতে বস্তুটার বেগ নির্ণয় করব, এ বিন্দুতে বস্তুটার বেগ নির্ণয় করব, তাহলে যেহেতু বস্তুটা বি বিন্দুতে আছে, অবশ্যই বি বিন্দুতে একটা অবস্থানের মধ্যে বস্তুটা আছে উচ্চতা 50 মিটার উচ্চতায়। তো এইখানে বস্তুটা কিভাবে আছে, অবশ্যই বস্তুটা স্থির আছে। তারপর আমি বস্তুটাকে ছেড়ে দিলাম, বস্তুটা আমি ধরতেই পারি এখানে বস্তুটা কি আছে, স্থির আছে। তাহলে আদিবেগ কত হবে, প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আদিবেগ ইউ সমান 0 ms ইনভার্স 1। বস্তুটা কতটুকু উচ্চতা অতিক্রম করে, নিচের দিকে পড়ছে, অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে, তাহলে উচ্চতা কতটুকু হয়। আমি যেহেতু কোন বিন্দুতে নির্ণয় করব, এ বিন্দুতে কি নির্ণয় করব, বেগ। তাহলে এ বিন্দুতে যেহেতু বেগ নির্ণয় করব, তাহলে খেয়াল রাখবো বস্তুটা কোথা থেকে যাত্রা শুরু করেছে এবং কোথায় আসছে। বস্তুটা কোথা থেকে যাত্রা শুরু করে, বি বিন্দু থেকে, আসছে কোথা, এ বিন্দুতে, অর্থাৎ আমি বেগটা নির্ণয় করছি এ বিন্দুতে। তাহলে এই যতটুকু জায়গা বস্তুটা আসবে, এতটুকু জায়গার মধ্যে বস্তু কতটুকু জায়গা অতিক্রম করবে, অর্থাৎ কত মিটার উচ্চতা সে অতিক্রম করবে, এটাই হচ্ছে আমার উচ্চতাটা। তাহলে এখানে বি থেকে এ পর্যন্ত কতটুকু উচ্চতা, 50 মিটার। সুতরাং এখানে আমি 50 মিটার লিখলাম উচ্চতা। তারপর কি লাগে, যেহেতু এটা খাড়ার নিচের দিকে পড়ে, সুতরাং অভিকর্ষ ত্বরণের কাজ করবে, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, এখানে 9.8 ms ইনভার্স 1। আর কি, শেষ বেগ নির্ণয় করব, কোথায় শেষ বেগ, এ বিন্দুতে শেষ বেগ। তাহলে শেষ বেগ ভি সমান কত, ওয়াট। তাহলে আমরা জানি কোন সূত্রটা ইউজ করব, খেয়াল করি আমরা কোন সূত্রটা ইউজ করব। আমরা একটু এই সাইডে আমরা একটু নোট করি যে আমরা জানি যেহেতু নিচের দিকে পড়ছে, সুতরাং সবগুলা জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের আগে প্লাস হবে। তাহলে পরন্ত বস্তুর যে গতির সমীকরণ যেগুলো রয়েছে, চারটা সমীকরণ, এই চারটা সমীকরণ লিখি। এই চারটা সমীকরণ সবার মুখস্থ থাকার কথা। এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর এস সমান
ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এই চারটা সূত্র। তাহলে কোন সূত্রটা ইউজ হবে তোমরা একটু খেয়াল করে দেখি। যেহেতু টি নাই, দেখি আমার কাছে ইউ এইচ জি ভি আছে, টি নাই, এটার মধ্যে টি আছে, এটার মধ্যে টি আছে, এটার মধ্যে টি আছে, তার মানে এই তিনটা সূত্রের কোনোটাই হবে না, হবে কোনটা? এটা। তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এখন কি করব, মানগুলো বসিয়ে নেই। তো আমি ভি এর মান বের করবো, ভি স্কোয়ার মানগুলো বসাই। ইউ এর মান কত? 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত? 9.8 ইন্টু এইচ এর মান কত? 50। তাহলে এটা হচ্ছে 9.8 ইন্টু, সবাই করো, ইন্টু 2, 980 বি স্কোয়ার। সুতরাং বি এর মান কত হবে? √980 সমান √980, এটা হবে 31.30 এমএস ইনভার্স। এটাই হচ্ছে আমার আনসারটা। তাহলে এটা আমার যে গতির যে প্রশ্নগুলো, অর্থাৎ তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের একটা অঙ্ক, এটা দ্বিতীয় চ্যাপ্টারের সাথে সামঞ্জস্য করে এটাকে সাজানো হয়েছে এই সৃজনশীলটাকে। আমাদের এই প্রশ্নটা বুঝে থাকলে আমাদের মূল প্রশ্ন হচ্ছে ঘ নম্বরটা, যে বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটির শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কি না, এটা গাণিতিকভাবে আমরা বিশ্লেষণ করব। যে আমি যদি বস্তুটাকে কি করি, বি বিন্দু থেকে ছেড়ে দিই, মুক্তভাবে ছেড়ে দিই, তাহলে বস্তুটি কি করবে? শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে কি না। তোমরা কিন্তু এই জিনিসটাকে তোমরা অবশ্যই আগে শক্তির সংরক্ষণশীলতার নীতি কি, এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তারপরেও আমি আবার একটু এই জিনিসটা একটু এক্সপ্লেন করছি। খেয়াল করি শক্তির সংরক্ষণশীলতার নীতিটা কীরকম কাজ করে। শক্তির সংরক্ষণশীলতার নীতি কি, আমি যদি একটা বস্তুকে মনে করো এই অবস্থান থেকে, এখানে মনে করো এ বিন্দু, একটা যে কোনো একটা উচ্চতায়, ভূমি হচ্ছে আমার, মনে করো এই জায়গায় হচ্ছে ভূমি, তো আমি ভূমি থেকে কিছু উচ্চতায় ধরলাম, এই উচ্চতায় এই বস্তুটাকে আমি নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম বস্তুটাকে। তো এখান থেকে বস্তুটাকে আমি মুক্তভাবে ছেড়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে, এটা হচ্ছে এ বিন্দু অর্থাৎ উচ্চতা, এখানে আমি একটা ডি একটা বিন্দু দিলাম অর্থাৎ ভূমি যেটাকে বোঝাই। তো আমি মাঝখানে দুইটা বিন্দু দিলাম, একটাকে দিলাম বি বিন্দু, একটাকে দিলাম সি বিন্দু। শক্তির সংরক্ষণশীলতার নীতি হচ্ছে যে বস্তুটাকে এ বিন্দুতে নিয়ে গেছি, আমি কোথা থেকে নিয়ে গেছি? ভূমি থেকে এ বিন্দুতে নিয়ে গেছি। আর আমরা জানি কোনো বস্তুকে যদি আমরা তার অবস্থানের পরিবর্তন করি, তাহলে তার অবশ্যই বিভব শক্তি থাকে, বিভব শক্তি, অবশ্যই বস্তুটার বিভব শক্তি থাকে, অর্থাৎ বিভব শক্তি সঞ্চিত হয়, যে একটা শক্তি সঞ্চিত হয় যেটাকে আমরা বিভব শক্তি বলি। তাহলে এ অবস্থানে বস্তুটার অবশ্যই বিভব শক্তি রয়েছে। এবং এখানে বস্তুটাকে যেহেতু এখানে আমি নিয়ে গেছি, নেওয়ার পর কিন্তু বস্তুটা এখানে স্থির হবে, কারণ তার ব্যাগ শূন্য হয়ে যাবে। যদি আমি বস্তুটাকে এখানে ধরে রাখি, মনে করো তোমার বাসার সেকেন্ড ফ্লোরের মধ্যে আমি ধরে রাখলাম, তাহলে বস্তুটার অবশ্যই ব্যাগ শূন্য, যেহেতু বস্তুটা একটা উচ্চতা অতিক্রম করার পর তার ব্যাগ কী হয়ে যাবে? আস্তে আস্তে শূন্য হয়ে যাবে। যে কোনো বস্তুর একটা উচ্চতা অতিক্রম করার পর তার ব্যাগ কিন্তু কী হবে? শূন্য হয়ে যাবে। তো যেহেতু ব্যাগ শূন্য হয়ে যাবে, সুতরাং তার গতিশক্তি এখানে আসলে থাকার কথা না। তারপরেও গতিশক্তিটা আমাকে নির্ণয় করে শূন্য দেখাতে হবে, যে হাফ এম এর একটা মান থাকবে। তো বি যেহেতু তার গতি শূন্য বা ব্যাগ শূন্য, তার মানে এটা শূন্য স্কোয়ার, টোটাল মানটাই হয়ে যায় 0। তো আমার শক্তির সংরক্ষণশীলতার নীতি জিনিসটা কি তোমাকে আগে আমি এক্সপ্লেন করেছি, তারপরে আবার করছি, যে শক্তি সংরক্ষণশীলতার নীতি হচ্ছে এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে যে বস্তুটা রয়েছে, বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি অর্থাৎ মোট যে শক্তি, এই মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে বা এগুলো ফিক্স থাকবে। যেমন এ বিন্দুতে যদি তার মোট শক্তি ইএ হয়, ইএ মানে কি? ইকে প্লাস ইপি, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি দুইটাই। আবার বি বিন্দুতে যদি মোট শক্তি ইবি হয়, তাহলে এটা গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল বা সমষ্টি। তারপর সি বিন্দুতে ইসি যদি হয়, এটাও গতিশক্তি প্লাস বিভব শক্তি দুইটার যোগফল। আবার ডি বিন্দুতেও ইডি যদি হয়, তাহলে এটাও গতিশক্তি এবং বিভব শক্তি দুইটার যোগফল। শক্তির সংরক্ষণশীলতার নীতি হচ্ছে এই যে সবগুলা শক্তি, এই সবগুলা শক্তির পরিমাণ সমান, ইকে সমান, সরি ই এ সমান, ই বি সমান, ই সি সমান ইডি, এটাই। তো আমাকে
এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, আর যদি সমান না হয় তাহলে শক্তি সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে না। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কী করব, প্রথমে বিবিন্দুতে বস্তুর সংরক্ষণশীল, বিবিন্দুতে বস্তুর কী করব, মোট শক্তি নির্ণয় করব, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই নির্ণয় করব। তারপর সি বিন্দুতে বস্তুর গতিশক্তি বিভব শক্তি দুইটাই নির্ণয় করব, এ বিন্দুতে বস্তুর গতিশক্তি বিভব শক্তি দুইটাই নির্ণয় করব। ঠিক আছে, এখন আমরা প্রথমে বস্তুর বি বিন্দুতে বস্তুর কী করি, গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করি। আমরা একটু এই কাগজটাকে এখানে নিয়ে আসি, খেয়াল করি। প্রথমে আমরা বি বিন্দুতে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করব, বি বিন্দুতে। তাহলে বি বিন্দুটা আমরা একটু লিখি, বি বিন্দুতে গতিশক্তি নির্ণয়ের সূত্র কি, গতিশক্তি হচ্ছে ইকে হাফ এমবি স্কোয়ার। তাহলে গতিশক্তি, যেহেতু বস্তুটা বি বিন্দুতে বস্তুটা কি স্থির, সুতরাং এখানে তার বেগ কত হবে, 0। বি বিন্দুতে বস্তুটার বেগ কত হবে, 0। তাহলে বি বিন্দুতে বেগ ভি সমান কত, 0 ms ইনভার্স 1। এম এর মান তো আছে, সুতরাং গতিশক্তি কত হবে, গতিশক্তি ইকে সমান হাফ এম বি স্কোয়ার। তো হাফ ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে বস্তুটার ভর 40 ইন্টু ভি এর মান হচ্ছে 0 স্কোয়ার, তার মানে টোটালটাই হচ্ছে 0 জুল। তারপর বিভব শক্তি নির্ণয় করব, বিভব শক্তি বি বিন্দুতে কী নির্ণয় করব, বিভব শক্তি। বি বিন্দুতে আমাকে কী নির্ণয় করতে হবে, বিভব শক্তি। বিভব শক্তি ইপি আমরা জানি, বিভব শক্তি ইপি সমান কি, এম জি এইচ, এম জি এইচ। তো এখানে এখানে এম এর মান কত, এম এর মান তো অবশ্যই তোমার জানা আছে, এটা হচ্ছে 40 কেজি, গ্রামে থাকলে কেজিতে নিবা। জি এর মান কত, 9.8 ms ইনভার্স 2। আর এইচ কত, খেয়াল করবা, যে বিন্দুতে আমি বিভব শক্তি নির্ণয় করব উচ্চতা বা এইচ হবে ভূমি হতে ওই বিন্দুতে। তাহলে ভূমি হচ্ছে এ, এখান থেকে বি বিন্দুতে আমি কী করছি, বিভব শক্তি নির্ণয় করছি। সুতরাং বি বিন্দু পর্যন্ত যে উচ্চতা, এটাই হচ্ছে আমার যে উচ্চতা বা এইচটা। তাহলে এখানে এ থেকে বি পর্যন্ত যে উচ্চতা, এটা হচ্ছে 50 মিটার। তাহলে এটা হচ্ছে 50 মিটার। সুতরাং এম এর মান কত, 40 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে 50। এখন মানটা নির্ণয় করো। তাহলে 40 ইন্টু 9.8 ইন্টু 50, এটা হবে 19,600 জুল, 19,600 জুল। সুতরাং বি বিন্দুতে মোট শক্তি আমি নির্ণয় করতে পারি কিনা, মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি আমি চাইলে এটাকে ইবি লিখতে পারি। ইবি সমান কি হবে, গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। মোট শক্তি বলতে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাকে বোঝায়, দুইটার সমষ্টি। তাহলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 19,600। তো ফাইনালি পেলাম কত, 19,600 জুল। তারপর সেমভাবে আমি কি করব, বি বিন্দু সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করার পর মোট শক্তি ইসি নির্ণয় করব। তারপর এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করার পর মোট শক্তি কি ই এ নির্ণয় করব। নির্ণয় করার পর সবগুলো যদি 19,600 হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। আর যদি 19,600 না হয়, অর্থাৎ কোনোটা যদি পরিবর্তন হয়, তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে না। তাহলে এটা গেল বি বিন্দুতে। যদিও এই অঙ্কগুলো অনেক অনেক মানে লম্বা হয়, তারপরে কিন্তু ইজি, খুবই ইজি, সবগুলোর প্রসেস কিন্তু সেম। তো তারপরের কাজটা আমরা করব। তারপরে কি করব, বি বিন্দুর পর আমরা আসি কোন বিন্দুতে, আমরা এখন বি বিন্দুর পর আসবো। আমি প্রশ্নটাকে একটু এরকম করে নেই, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। তারপর আসবো সি বিন্দুতে। সি বিন্দুতে প্রথমে গতিশক্তি নির্ণয় করি, তারপর বিভব শক্তি। তো সি বিন্দুতে গতিশক্তি আমরা জানি হাফ এম বি স্কোয়ার। এম এর মান তো জানি, বি জানি, সি বিন্দুতে ভি কত জানি না, সি বিন্দুতে আমি ভি জানি না। তাহলে সি বিন্দুতে আমাকে কী কী নির্ণয় করতে হবে, ভি নির্ণয় করতে হবে। সি বিন্দুতে আমাকে ভি নির্ণয় করতে হবে। খেয়াল করি এই বস্তুটার আদিবেগ কত ছিল, প্রথমে ভিটা নির্ণয় করতে হবে। আমি গতিশক্তি সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে হলে অবশ্যই বি এর মান লাগবে। সো আমি ভিটা নির্ণয় করব। আদিবেগ কত ছিল, ইউ এর মান কত, 0, কারণ বস্তুটা তো একটা অবস্থানে গিয়ে স্থির আছে, আদিবেগ 0। তারপর
আর কি সি বিন্দুতে আসছে, নিচের দিকে পড়ছে, তার মানে জি এর মান অবশ্যই আছে 9.8 ms/1। একটা অঙ্ক বুঝো, বাকিগুলো নিজে করতে পারবো। জি এর মান 9.8 ms/1। সি বিন্দুতে আমি কি করব, গতিশক্তির নির্ণয় করব। আর গতিশক্তি নির্ণয় করার আগে আমি এখন কি করছি, বেগ নির্ণয় করছি। কোন বিন্দুতে, সি বিন্দুতে বেগ। সি বিন্দুতে বেগ, বেগ ভি সমান সমান হোয়াট, এটা আমি নির্ণয় করছি। তাহলে সি বিন্দুতে বেগ নির্ণয় করতে হলে খেয়াল করি বস্তুটা কোন জায়গা থেকে যাত্রা শুরু করে, বি বিন্দুতে এতে আসে কোন জায়গায়, যদিও এ বিন্দুতে আসে কিন্তু আমি এখন কাজ করছি কোথায়, সি বিন্দুতে। তাহলে বি থেকে সি বিন্দুতে আসছে, সুতরাং এখানে কতটুকু উচ্চতা অতিক্রম করে, উচ্চতা কতটুকু অতিক্রম করে, যদি আমি এতটুকু হচ্ছে আমার কি এসি, আর এতটুকু এই সম্পূর্ণটা হচ্ছে এবি, সম্পূর্ণটা হচ্ছে এবি, আর এতটুকু হচ্ছে এসি। তো এবি থেকে এই এসি বাদ দিলে আমি এতটুকু অর্থাৎ বিসি এর মান পাই কি না, পাই। তাহলে উচ্চতা বা অতিক্রান্ত উচ্চতা লিখি এখানে অতিক্রান্ত উচ্চতা। অতিক্রান্ত উচ্চতা কতটুকু হবে খেয়াল করো, এবি হচ্ছে সম্পূর্ণটা আর এসি হচ্ছে এটা। তাহলে এবি মাইনাস এসি ফাইনালি কত পাই, এবি হচ্ছে 50 মাইনাস এসি হচ্ছে 30, তার মানে এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার। তো 20 মিটার পেলাম। তাহলে এখন কোন সূত্র হবে, 20 সমান, আমরা জানি কোন সূত্র ইউজ করব, তোমরা এই সূত্রটা ইউজ করবে। এক্ষেত্রে ইউ আছে, জি আছে, তারপর ভি কি আছে, এইচ আছে, এবং বি এর মান নির্ণয় করবা। তোমরা একটু মিলিয়ে দেখবা যে এটা হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্রটা। প্লাস কেন লিখলাম, কারণ নিচের দিকে পড়তেছে এই জন্য প্লাস 2gh। তো এখন চাইলে ইউ স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 আর এইচ এর মান কত 20। তো এটাকে করি 20 ইন্টু 2 ইন্টু 9.300 কত, এটা হবে 392 ভি স্কোয়ার। খেয়াল করি আমি শেষ বেগ ভি এর মান নির্ণয় করব না, ভি এর মান তো আমি ভি স্কোয়ার রেখে দিলাম। কেন ভি স্কোয়ার রেখে দিলাম, কারণ এই যে আমাকে সূত্রের মধ্যে হাফ এম ভি স্কোয়ার নির্ণয় করতে হবে, তো এটাকে রুট করে ভি বের করা, তারপর আবার ভিকে আবার কিন্তু স্কোয়ার করে 392 আসবে। সুতরাং আমি এত কাজ এক্সট্রা কাজ না করে আমি এটাকে এভাবে রেখে দিলাম। তো তারপর কি করব এখন, তারপর আমরা এখন সি বিন্দুতে কি করব, বিভব শক্তির মানটা নির্ণয় করব। সি বিন্দুতে বিভব শক্তির মান নির্ণয় করব, সরি গতিশক্তির মান, বিভব শক্তি তো পরে আসবে, আগে গতিশক্তি। তো এখন সি বিন্দুতে গতিশক্তি, গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তো হাফ তো পেলাম, এম এর মান কত 40 ইন্টু বি স্কোয়ার কত, এই যে সরাসরি বি স্কোয়ারের মান দেওয়া আছে 392, আমি সরাসরি করেছি 392। তো কত পেলাম এখন 392 ইন্টু 40 ডিভাইডেড বাই 2, তো এটা হবে 7840 জুল গেল। এখন গতিশক্তি পেলাম, এখন বিভব শক্তি, বিভব শক্তি কীভাবে নির্ণয় করব, ইপি, ইপি সমান এম জি এইচ। খেয়াল করি আমি বারবার এইচ কিন্তু লিখছি, তবে তুমি চাইলে H1 H2 H3 তা প্রথমে ইন্ডিকেট করে লিখতে পারো, সমস্যা নাই। তো এখন এম এর মান কত 40 ইন্টু জি 9.8, উচ্চতায় এইচ, এইচ কতটুকু, এইচ মানে হচ্ছে আমি প্রথমে বলছিলাম যে বিন্দুতে আমি বিভব শক্তি নির্ণয় করবো, বিভব শক্তির যে বিন্দুতে আমি নির্ণয় করবো ভূমি হতে উচ্চতা হবে ওই বিন্দু পর্যন্ত। তাহলে যেহেতু আমি কোন বিন্দুতে নির্ণয় করছি, সি বিন্দুতে, তাহলে ভূমি হতে সি বিন্দুর উচ্চতা যতটুকু সেটাই হবে আমার এইচ এর মান। তাহলে এখানে এইচ সমান কত, ভূমি হতে সি অর্থাৎ এসি, এসি সমান কত 30 মিটার 30। তাহলে 40 ইন্টু 9.8 ইন্টু 30 সমান 11,760 জুল। সুতরাং মোট শক্তি যদি আমি নির্ণয় করি, কোন বিন্দুতে আমরা নির্ণয় করছি, সি বিন্দুতে মোট শক্তি, যেহেতু সি বিন্দুতে এই জন্য ইসি, ইসি সমান কত হবে ইকে প্লাস ইপি, ইকে সমান 7840 যোগ 11,760 যোগ দুইটাকে যোগ করে দাও 7840, এটা 19,600 হবে, 19,600 জুল, এটা 19,600 জুল।
তাহলে আমি দুইটা বিন্দুতে টিক পাইলাম। বি বিন্দুতে কিন্তু আমি প্রথমেই করছিলাম কোথায়, এই যে বি বিন্দুতে শুরুতেই 19,600 হয়েছিল, এখন সি বিন্দুতে করলাম কত, ইসি 19,600, দুইটা মিলল। তারপরে কোনটা করব, তারপরে করব এ বিন্দুতে। তো শুরুতে এ বিন্দুতে আমি কি করি, গতিশক্তি নির্ণয় করি। এ বিন্দুতে গতিশক্তি হচ্ছে ভি, গতিশক্তি কত, ভি। খেয়াল করি গতিশক্তি ভি সমান কত হবে, এ বিন্দুতে ভি, এ বিন্দুতে ভি। মনে করো একটু খেয়াল করে দেখো যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। প্রথম গ নম্বর অঙ্কে আমি কত বেগে ভূমিতে আঘাত করবে, এ বিন্দু মানে ভূমি, ভূমিতে কত বেগে আঘাত করবে এটা গ নম্বর অঙ্কে তুমি করে এসেছিলে। তাহলে গ নম্বর অঙ্কে কত ছিল এটার মান, তুমি এক্সট্রা অঙ্ক না করে এটা এখান থেকে নিয়ে আসতে পারো। কত ছিল, 31.30 ms ইনভার্স 1। চাইলে তুমি এটাকে নিয়ে আসতে পারো। আর যদি এরকম দেওয়া না থাকে তাহলে তো তুমি কি করবা, এই যে আগের যে অঙ্কটা, এই প্রসেসে তুমি এখান থেকে বি স্কোয়ার বা এই যে সি বিন্দুতে আমরা বেগ নির্ণয় করেছিলাম না, বি স্কোয়ারের মান, এভাবে তুমি নির্ণয় করবা এটাকে, যদি দেয়া না থাকে। অর্থাৎ আগের অঙ্কে যদি করা না থাকে তাহলে সেম প্রসেসে এটাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন বি এর মান পেলাম। গতিশক্তি, গতিশক্তি কে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 40 ইন্টু বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ার হচ্ছে এই 31.30 স্কোয়ার। তাহলে এটাকে প্রথমে করি, 31.30 ইন্টু 31.30 এত গুণ 40 ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে 19593.8 জুল, এত জুল। এটা আমি পেলাম হ্যাঁ গতিশক্তির মানটা, গতিশক্তির মান 19,500। তারপরে কাজ কি, তারপরে হচ্ছে এ বিন্দুতে আমি কি করব, এ বিন্দুতে আমি গতিশক্তি এবং বিভব শক্তির মান নির্ণয় করব। এ বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে এ বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে হলে অবশ্যই হাফ এম বি স্কোয়ার লাগে বা বি এর মানটা লাগে। তো এখানে বি এর মানটা আমি কিন্তু এই যে দেখো যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, প্রথম যে অঙ্কটা গ নম্বর অঙ্ক, এখানে ভূমিতে বলতে এ বিন্দুতে, ভূমি হচ্ছে এ বিন্দুতে কত বেগে আঘাত করবে। তো এ বিন্দুতে কত বেগে আঘাত করবে সেটা আমি কিন্তু প্রথমেই কত বেগে আঘাত করবে মানে ভি এর মানটা আমি প্রথম অঙ্কটাতে করে আসছি। যদি প্রথম অঙ্কে করা থাকে তাহলে তো আর এটা করার দরকার নাই, আর যদি না থাকে তাহলে এই যে আমরা একটু আগে যেটা করছিলাম কোথায়, সি বিন্দুতে যে বেগ নির্ণয় করি, এই সি বিন্দুতে যেভাবে বেগ নির্ণয় করছি সেম প্রসেসে তুমি এটাকে করতে হবে। আর যদি করা থাকে তাহলে তো আর করার দরকার নেই। এখন খেয়াল করি যে এখান থেকে আমি বি স্কোয়ার থেকে নিয়ে আসতে পারি। এটা দেখো প্রথম অঙ্কটা থেকে এই যে বি স্কোয়ার সমান 980, খেয়াল করো তুমি এই ভি এর মানটা আনতে পারো, ভি এর মান আনতে পারো। প্রশ্ন হচ্ছে যদি আনি তাহলে কোনো সমস্যা হবে, হ্যাঁ একটু সমস্যা হবে। যেখানে 980কে রুট করার পর 31.30 সামথিং আরও অনেকগুলো দশমিকের পরে আরও অনেকগুলো ছিল, যে মানগুলো কিন্তু আমরা এখানে ধরি নাই। যদি ধরি তাহলে কিন্তু অঙ্কটা পুরোপুরি মিলবে, আর যদি না ধরি তাহলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য আমি বি স্কোয়ার, যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে আমি বি স্কোয়ারটা নিয়ে আসছি, এখানেও বি স্কোয়ার নিয়ে আসলে আমার আর কোনো ঝামেলা থাকে না। তাহলে বি স্কোয়ারটা নিয়ে আসি, বি স্কোয়ার হচ্ছে 980। এখন ইকে, অর্থাৎ এখানে আমি গতিশক্তি নির্ণয় করতে পারি। গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম এর মান কত, 40 ইন্টু ভি স্কোয়ারের মান 980 সমান কত, 980 ইন্টু 40 ডিভাইডেড বাই 2 সমান 19,600 জুল। বিভব শক্তি নির্ণয় করি। বিভব শক্তি ইপি সমান এম জি এইচ। খেয়াল করো এইচ কত, এইচ মানে হচ্ছে আমরা বলছিলাম যে বিভব শক্তি যে ওই বিন্দুতে নির্ণয় করবো যেখানে এইচ এর মান কত হবে, যে বিন্দুতে নির্ণয় করবো ভূমি হতে ওই বিন্দুর উচ্চতা হবে এইচ। তাহলে এখানে এ বিন্দুতে নির্ণয় করছি, অর্থাৎ বস্তুটার উচ্চতা হবে 0, অর্থাৎ ভূমি হতে ভূমিতে আবার উচ্চতা তো 0 ms ইনভার্স 1 না, 0 মিটার। কেন 0 মিটার, কারণ বস্তুটার কি হয়নি, উচ্চতার আমি পরিবর্তন করিনি। তাহলে বাকি মানগুলো লিখি 9.8 ইন্টু উচ্চতা 0, মানে টোটাল মানটাই হচ্ছে 0 জুল। কেন 0 হলো বলতে পারো, কারণ আমরা জানি বস্তুটার যেহেতু আমি কোনো অবস্থানের পরিবর্তন করিনি এজন্য তার বিভব শক্তিও থাকবে না। বিভব শক্তি হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি, যেহেতু বস্তুর অবস্থানের এখানে কোনো পরিবর্তন হচ্ছে না সুতরাং তার কি হবে, বিভব শক্তির মান 0 হবে। তাহলে ফাইনালি
এ বিন্দুতে আমি মোট শক্তি কতটুকু পেলাম, ই এ সমান মোট শক্তি হচ্ছে ইকে প্লাস ইপি। তো ইকের মান হচ্ছে 19,600 ইন্টু জিরো, সরি জিরো প্লাস জিরো কেউ ইন্টু দিও না, প্লাস জিরো সমান 19,600 জুল। ইন্টু দিলে আবার জিরো হয়ে যাবে টোটালটা। তো ফাইনালি আমি দেখলাম যে ই এ, তারপর কোথায় গেল বাকিগুলা, এই যে ইসি 19,600, তারপর এই যে প্রথমটা ইবি, অর্থাৎ সবগুলাই 19,600। তাহলে বি বিন্দুতে 19,600 মোট শক্তি, সি বিন্দুতে 19,600, এ বিন্দুতে কত 19,600। সুতরাং ফাইনালি আমি লিখতে পারি ইবি সমান ইসি সমান ইএ, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতিটা কী করে মেনে চলে, যেহেতু সবগুলো সমান আসছে সুতরাং শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলবে। আমরা ফাইনালি এই অঙ্কটা আমরা করলাম। তোমরা কিভাবে করবা মনে আছে তো, যে শুরুতে তোমাকে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দুইটা নির্ণয় করবে, তারপর সি বিন্দুতে, তারপর এ বিন্দুতে, তিনটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সবগুলা নির্ণয় করার পর সবগুলা যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে, আর যদি সমান না হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে না। এটা এরকম। তো আমরা সেম প্রসেসে আরেকটা অঙ্ক আমরা করব, যেহেতু এই অঙ্কগুলো খুব বেশি পরীক্ষায় আসে, এই জন্য সেম নিয়মের আমরা আরেকটা অঙ্ক একটু দেখব। আমরা একই টাইপের, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না এই টাইপের আরও একটা গাণিতিক সমস্যা আমরা দেখব। প্রশ্নটা হচ্ছে এরকম যে 100 গ্রাম ভরের একটি বস্তু এ অবস্থানে স্থির আছে। 100 গ্রাম ভরের একটা বস্তু এই যে এ অবস্থানে স্থির আছে, বস্তুটিকে কি করলাম মুক্তভাবে পড়তে দেওয়া হলো, নিচের দিকে বস্তুটিকে পড়তে দেওয়া হলো। তো এটা হচ্ছে ভূমি, আচ্ছা, যে এ অবস্থান হতে কত গ্রাম 100 গ্রাম ভরের একটা বস্তুকে কি করা হলো নিচের দিকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। তো বস্তুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায়, দেখো এই যে 49 মিটার উচ্চতায় আছে, আর এই বস্তুটা এখানে মাঝখানে একটা বি বিন্দু দেওয়া আছে, যেটা হচ্ছে এ হতে বি বিন্দুর উচ্চতাটা হচ্ছে 29.4 মিটার। তো প্রথম প্রশ্নটা বলছে যে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে, বস্তুটির কি নির্ণয় করব সর্বোচ্চ গতিশক্তি। আচ্ছা, সর্বোচ্চ গতিশক্তি কোন জায়গায় হবে একটু খেয়াল করে দেখি। আমরা যদি সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে যাই, গতিশক্তি আমরা জানি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এম এর মান তো ফিক্স, এম এর মান তো পরিবর্তন হবে না। তো এই গতিশক্তির মানটা কোন সময় বেশি হবে, গতিশক্তির মানটা বেশি হবে যখন ভি এর মান বেশি হবে, কারণ এম এবং ভি কি আছে গুণ আকারে আছে। তাহলে ভি এর মান যত বেশি হবে গতিশক্তির মানটা তত বেশি হবে। তো এই জায়গায় বস্তুটার সর্বোচ্চ গতিশক্তি কোন জায়গায় হতে পারে, যে জায়গায় তার ভি এর মান সর্বোচ্চ। তাহলে ভি এর মান কোন জায়গায় সর্বোচ্চ হতে পারে, খেয়াল করি বস্তুটা এই অবস্থানে নেওয়ার কারণে এখানে তার উচ্চতাটা হচ্ছে সর্বোচ্চ। উচ্চতাটা কি সর্বোচ্চ, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর যে ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে 0 বা 0। কেন, মানে একটা বস্তু যখন উপরের দিকে আমি নিক্ষেপ করি তাহলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় যখন তার ব্যাগটা 0 হয়ে যায় তখনই তো বস্তুটা স্থির হয়ে আবার নিচের দিকে পড়তে থাকে। যদি আমি না আটকাই তাইলে তো নিচের দিকে আবার পড়তে থাকে। তাহলে বস্তুটার সর্বোচ্চ যে জায়গায় সর্বোচ্চ উচ্চতা হবে ওই জায়গায় তার ব্যাগ কী হবে 0 হবে। তো তাহলে এ বিন্দুতে বস্তুর ব্যাগ হচ্ছে 0। আবার সর্বোচ্চ ব্যাগ কোন জায়গায় হয়, বস্তুটা নিচের দিকে পড়ার সময় আমরা জানি নিচের দিকে পড়ার সময় বস্তুর অভিকর্ষ ত্বরণের মাধ্যমে পড়ে, অর্থাৎ 9.8 ms/2 ত্বরণে পড়ে, 9.8 ms/2 ত্বরণে। তাহলে 9.8 ms/2 ত্বরণের মানে কি, যে তার প্রতি সেকেন্ডে তার ব্যাগ 9.8 ms/1 বৃদ্ধি পায়। প্রতি সেকেন্ডে কী করে ব্যাগ বৃদ্ধি পায়, কতটুকু বৃদ্ধি পায় 9.8 ms/1। তো বস্তুটা যেহেতু নিচের দিকে পড়ছে তাহলে তার ব্যাগ 9.8 ms/1 পরিমাণ করে বৃদ্ধি পাবে। কেন, কারণ অভিকর্ষ ত্বরণ, এটা আমরা জানি। তো এই যে বৃদ্ধি পায় তাহলে সবচেয়ে নিচের দিকে যত পড়তে থাকবে তত তার ব্যাগ 9.8 করে বাড়তে থাকবে। তো কোন জায়গায় এসে সবচেয়ে বেশি ব্যাগ হবে, যখন বস্তুটা এই ভূমির ঠিক উপরে থাকবে তখন তার ব্যাগ সবচেয়ে বেশি হবে। তার মানে এই ভূমির ঠিক উপরে বস্তুটার ব্যাগ কত হবে, বস্তুটার ব্যাগ হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা এই জিনিসটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি যে বস্তুটার কোন জায়গায় বস্তুটার ব্যাগ সর্বোচ্চ হবে। তো আমরা বস্তুর এই জায়গায় অর্থাৎ ভূমির ঠিক উপরে, ভূমির কোথায় ঠিক উপরে
মানে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার বেগ হবে সর্বোচ্চ। তাহলে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে তার বেগ আমরা নির্ণয় করি। তো এখানে কি কি দেয়া আছে, যে বস্তুটা যেহেতু এ বিন্দু থেকে মুক্তভাবে পড়ে, তাহলে এ বিন্দুতে বস্তুর আদিবেগ কত, আদিবেগ কত হবে, আদিবেগ হবে বস্তুটা যেহেতু স্থির, আদিবেগ হবে 0 ms ইনভার্স 1। তারপরে কি, বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে, উচ্চতা, যেহেতু এ বিন্দু থেকে যাত্রা শুরু কোথায় আমি নির্ণয় করব এখানে, তার মানে 49 মিটার, উচ্চতা হচ্ছে 49 মিটার, বা অতিক্রান্ত উচ্চতা লিখতে পারি এটাকে আমরা ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা বা অতিক্রান্ত উচ্চতা লিখতে পারি, যেটা হচ্ছে h সমান কতটুকু 49 মিটার। অভিকর্ষ ত্বরণ g এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2, যেহেতু নিচের দিকে পড়ে। আর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার বেগ হবে সর্বোচ্চ। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ v সমান কত হবে, কট। তাহলে কোন সূত্র হবে একটু খেয়াল করি, কোন সূত্রটা হবে আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটাই হবে, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। তাহলে u এর মান কত, u এর মান হচ্ছে 0 স্কয়ার প্লাস 2 ইন্টু g এর মান 9.8 ইন্টু h এর মান কত, h এর মান হচ্ছে 49। তাহলে এই মানটা কত আসে, এই মানটা আসে 49 ইন্টু 9.8 ইন্টু 2, 960.4। সুতরাং v এর মান কত, v এর মান হবে √960.4। ক্যালকুলেটারে এটা তুলব, এটা হবে 30.99 সামথিং। আমরা চাই যে বেগের মান বের না করে তো আমরা গতিশক্তি বের করব, হাফ ইকে সমান হাফ mv স্কয়ার, তাহলে এটা নির্ণয় করার প্রয়োজন নাই, তুমি v স্কয়ার সমান 960.4 সরাসরি বসিয়ে দিবা, তাহলে এটা নির্ণয় করার দরকার নেই। সুতরাং গতিশক্তিটা যেহেতু সর্বোচ্চ গতিশক্তি, এজন্য এখানে ইকে সর্বোচ্চ গতিশক্তি, যেটা ইকে সমান কত হবে, হাফ mv স্কয়ার। তাহলে হাফ ইন্টু এম এর মান কত, এম এর মানটা তুমি 100 গ্রাম আছে না, এটাকে শুরুতেই তুমি এখানে লিখে বস্তুর ভর শুরুতেই এম এর মানটা তুমি 100কে কী করবা, 100 গ্রাম আছে কেজিতে নিয়ে যাবা, 100কে কী করবা 1000 দ্বারা ভাগ করে দিবা, 1000 দ্বারা ভাগ করলে কত হয়, 100 ভাগ 1000 সমান যেটা হবে 0.1 কেজি। এটা 0.1 কেজি শুরুতেই এটা করে নিবা, 0.1 কেজি এটা করে নিবা। সুতরাং এটা হচ্ছে 0.1, আর ভি স্কয়ারের মান তো দেওয়া আছে 960.4। তাহলে ফাইনালি 960.4 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2 সমান 48.02, 48.02, এটা হবে 48.02 জুল। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে সর্বোচ্চ গতিশক্তি কত, 48.02 জুল। এটা কোন জায়গায় সর্বোচ্চ গতিশক্তি হয়, যখন ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে গতিশক্তি সর্বোচ্চ হয়। কেন, কারণ গতিশক্তির পরিমাণ তখন কি হয়, কারণ তখন বেগ বেশি হয়, আর বেগ বেশি মানে তার গতিশক্তি অবশ্যই বেশি হবে। বেগ ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বেগের পরিমাণটা বেশি হয়। আচ্ছা, কোনো প্রশ্নে যদি সর্বোচ্চ বিভব শক্তি নির্ণয় করো, তাহলে বিভব শক্তির সূত্রটা কীরকম মনে আছে কিনা, বিভব শক্তি হচ্ছে mgh সূত্র, এম এর মান তো ফিক্সড, এই জি এর মানও ফিক্সড কনস্ট্যান্ট, এইচ এর মান যত বেশি হবে তত বিভব শক্তি বেশি হবে। এইচ মানে কি, উচ্চতা। তাহলে উচ্চতা যত বেশি হবে, অর্থাৎ বস্তুটা যত উপরের দিকে থাকবে, যত উপরে অবস্থিত হবে, তার বিভব শক্তির পরিমাণটাও তত বেশি হবে। এটাই হচ্ছে তোমার প্রশ্নটা। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে, বস্তুটির এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি অপরিবর্তিত থাকে, ব্যাখ্যা করো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি কি থাকে, অপরিবর্তিত থাকে। এটা আমি ব্যাখ্যা করব। তো আমি কিভাবে করতে পারি এটা, আগের প্রশ্নের মতো সেম প্রসেসে, অর্থাৎ এখানে আমাকে সরাসরি কি দেয়া নাই, যে বস্তুটার এই শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা এটা দেওয়া নাই, তবে
বলছে যে এ বিন্দু এবং বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান কিনা। মোট শক্তি বলতে কি বোঝায়, যে শুরুতে তুমি এ বিন্দুতে কি নির্ণয় করবা, গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করবা, আবার বি বিন্দুতে কি নির্ণয় করবা, গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করবা, এবং এটা দেখাইতে হবে যে দুই বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির মান কি থাকে, সমান থাকে। এটাই এই শক্তির সংরক্ষণশীলতার নীতি। তাহলে শুরুতে কি করব, শুরুতে আমি এ বিন্দুতে কি নির্ণয় করব, গতিশক্তি এবং বিভব শক্তি। এ বিন্দুতে শুরুতে গতিশক্তি নির্ণয় করি। গতিশক্তি নির্ণয় করতে হলে হাফ এম ভি স্কোয়ার। আর এ বিন্দু যেহেতু সর্বোচ্চ উচ্চতা, সুতরাং এখানে বস্তুর বেগ কত হবে, বস্তুর বেগ হবে 0। এ বিন্দুতে বস্তুর বেগ হবে 0। তাহলে এ বিন্দুতে বস্তুর বেগ কত হবে, বি সমান 0 ms ইনভার্স 1। তাহলে গতিশক্তি কত, গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম এর মান কত, 0.1 কেজি। মনে আছে কি না, এটা 100 গ্রামকে 1000 দ্বারা ভাগ করেছিলাম আগের অঙ্কে। আর তোমরা চাইলে উপরে এখানে শুরুতে এইগুলো লিখে নিতে পারো, এই এম এর মানটা লিখে নিতে পারো, এম লিখে নাও। এম তো সব জায়গায় ফিক্স, তাহলে এম সমান এখানে লিখে নাও 0.1 কেজি। আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 0 স্কোয়ার, সুতরাং 0 জুল। এটা হচ্ছে 0 জুল। বিভব শক্তির মান কত হবে, বিভব শক্তি এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান কত, এম জি এইচ। এম এর মান 0.1, জি এর মান 9.8 ইন্টু এইচ মানে কত, মনে আছে কিনা, বলছিলাম যে বিন্দুতে আমি বিভব শক্তি নির্ণয় করব, উচ্চতা হবে ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত। তাহলে আমি এ বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করছি, এ বিন্দুতে। তাহলে উচ্চতা হবে ভূমি হতে এ বিন্দু, ভূমি হতে এ বিন্দুর উচ্চতা কতটুকু, 49 মিটার। 49 মিটার এখানে লেখা লাগবে না, আর একক চাইলে সবগুলা লিখলে একক লিখতে পারো। এখন ক্যালকুলেশন করি, 49 ইন্টু কত হবে, 9.8 ইন্টু 0.1, 48.02। এটা হচ্ছে আমার বিভব শক্তি, এটা 48.02 হচ্ছে এই বিন্দুতে বিভব শক্তি। তাহলে মোট শক্তি কত, সুতরাং মোট শক্তি কোন বিন্দুতে, মোট শক্তি এ বিন্দুতে। তাহলে এটা হচ্ছে ই এ সমান ই কে প্লাস ইপি। ই কে এর মান তো 0 প্লাস ইপির মান কত, 48.02, এককটা লিখবা জুল। সুতরাং এটা ফাইনালি পেলাম এত 48.02 জুল এটা। তো তারপরে পরের অংশটুকু কিভাবে লিখব, আমি চাইলে পরের অংশটুকু কীভাবে করতে পারি, সেম প্রসেসে আগের অঙ্কের মতো আমরা করব এখন। যে শুরুতেই আমি কি করব, এখন এটা চাইলে তোমরা আরেকবার দেখে নিতে পারো, ভিডিওটা পজ করে দেখে নিবা। এখন কোন বিন্দুতে, বি বিন্দুতে। এখন কোথায়, বি বিন্দুতে আমি কি করব, বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করব বি বিন্দুতে। তো বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে হলে অবশ্যই বি বিন্দুতে কি লাগবে, গতিশক্তি যেহেতু হাফ এম ভি স্কোয়ার, তার মানে বি বিন্দুতে বেগ লাগবে। তো বি বিন্দুতে বেগের পরিমাণ নির্ণয় করব আমি, বি বিন্দুতে বেগ। তো এখানে কি কি দেওয়া আছে একটু দেখি। বস্তুটার আদিবেগ কত, আদিবেগ 0, কারণ বস্তুটা এ বিন্দুতে স্থির, এই জায়গা থেকে যাত্রা শুরু করে, তার মানে আদিবেগ হচ্ছে 0। উচ্চতা এইচ সমান কতটুকু, যেহেতু এ এবং বি এর মধ্যেখানে, এ এবং বি এর মধ্যেখানে বি বিন্দুতে আমি বেগ নির্ণয় করব না, তাহলে বি বিন্দুতে আমি বেগ নির্ণয় করব। তো বি বিন্দুতে বেগ নির্ণয় করার জন্য কতটুকু জায়গা অতিক্রম করে, দেখো এখানে দেওয়া আছে 29.4। তাহলে এটা হবে এ বি সমান 29.4 মিটার। তাহলে এখন কোন সূত্র হবে, জি এর মান 9.8, আমি নির্ণয় করব শেষ বেগ, বি সমান হোয়াট, আগের অঙ্কের মতোই শেষ বেগ, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এটা হচ্ছে 29.4। তাহলে এটা কত হলো, 29.4 ইন্টু 9.8 ইন্টু 2 সমান 576.24। এটা হচ্ছে আমার বি স্কোয়ার এর মান 576.24।
তাহলে এখন কাজ কি? এখন কাজ হচ্ছে বি বিন্দুতে কি নির্ণয় করা। বি বিন্দুতে এখন কাজ হচ্ছে বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করা। তাহলে বি বিন্দুতে গতিশক্তি ই কে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম এর মান কত? 0.1 ইন্টু বি স্কোয়ার কত? 576.24। তাহলে 576.24। আমি কিন্তু বি স্কোয়ারটাই রেখে দিছি, কারণ আমার অঙ্কের মধ্যে বি স্কোয়ার লাগবে, এই জন্য বিতে নিলাম না, আর বি স্কোয়ারে রেখে দিলাম। ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2 কত হলো? 28.812 জুল। এটা হচ্ছে এটা। এখন বি বিন্দুতে কি নির্ণয় করব? গতিশক্তি নির্ণয় করলাম। এখন বিভব শক্তি ইপি সমান এম জি এইচ। এম এর মান 0.1, জি এর মান কত? 9.8 ইন্টু এইচ মানে কত? এইচ হচ্ছে এখানে আমরা বলছি যে বিন্দুতে আমি বিভব শক্তি নির্ণয় করব আমার উচ্চতা হবে ভূমি হতে সেই বিন্দুতে। তাহলে এখানে উচ্চতা কত? উচ্চতা হবে ভূমি হতে সেই বিন্দু। উচ্চতা কতটুকু হবে? এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। তো খেয়াল করি, এই সম্পূর্ণটা হচ্ছে 49 আর এটা হচ্ছে 29.4। তাহলে উচ্চতা কতটুকু হবে? উচ্চতা হবে 49 থেকে 29.4 বাদ দিয়ে দিতে হবে। 49 মাইনাস 29.4 সমান এটা হবে 19.6। তাহলে 19 এখন গুণ দিয়ে দিই। 19.6 ইন্টু কত? 9.8 ইন্টু 0.1 সমান 19.208 জুল। এই উচ্চতাটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে এ ভূমি হতে বি বিন্দু পর্যন্ত। তাহলে সম্পূর্ণটা হচ্ছে 49, সম্পূর্ণটা কত? 49, আর এতটুকু হচ্ছে 29.4। তাহলে এই নিচেরটুকু কত হবে? 49 থেকে এতটুকু উপরেরটুকু বাদ দিলে এটা থাকবে। তাহলে মোট শক্তি কত? বি বিন্দুতে মোট শক্তি কতটুকু হবে? মোট শক্তি ইবি সমান গতিশক্তি এবং বিভব শক্তি দুইটার যোগফল। যোগ করে দিই। 19.208 যোগ 28.812 সমান এটা হবে 19 কত হলো? 208 যোগ 28.812 সমান এটা 48.02। এত জোর। খেয়াল করি আমার গতিশক্তি এ বিন্দু এবং বি বিন্দু। এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে 48.02, বি বিন্দুতেও মোট শক্তি 48.02। সুতরাং দুইটা বিন্দুর মধ্যেই গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, অর্থাৎ মোট শক্তি অপরিবর্তিত রয়েছে কি না? হ্যাঁ, অপরিবর্তিত আছে। সুতরাং এটা তুমি আনসার লিখে দিবা। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? যে দুইটা বিন্দুর মধ্যেই বস্তুটার মোট শক্তির পরিবর্তন হয়নি। এটাই হচ্ছে আমার এই টাইপের যে অঙ্ক, এগুলো প্রায় সময় পরীক্ষায় থাকে, তোমরা প্র্যাকটিস করবা। এবং আরও অনেকগুলো প্রায় বোর্ডেই দেখেছি আমি। এটা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17 এর প্রশ্ন। তারপর আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে এই একই টাইপের। তোমরা চাইলে সবগুলা প্র্যাকটিস করবা, সেম নিয়মে সবগুলা প্র্যাকটিস করবা, তাহলেই পারবা ইনশাল্লাহ। আর বাকি যে আমরা থিওরি আলোচনা করার বাকি রয়েছে ক্ষমতা এবং কর্মদক্ষতা। ক্ষমতা এবং কর্মদক্ষতার যে ম্যাথমেটিকগুলো আমি সামনের দিন দিয়ে দিব। আর এই আরেকটা টাইপের অঙ্ক আছে, যেটা হচ্ছে যে গতিশক্তি এবং বিভব শক্তির এই কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, এরকম একটা টাইপের অঙ্ক আছে, প্রায় সময় থাকে। এটা আমি পরের ভিডিওতে দিব ইনশাল্লাহ। আর এইগুলা তোমরা নিজেরা করো। এই যে একটা টাইপের অঙ্ক দিলাম, এই অঙ্কটা তোমরা সলভ করো এবং আরও অন্যান্যগুলা তোমরা প্র্যাকটিস করো। একই টাইপের অনেকগুলো প্রশ্ন পাইবা, যত বেশি প্র্যাকটিস করবা সেম নিয়মে সবগুলা প্রসেস সেম। একটা অঙ্ক পারলেই, প্রথমটা পারলেই সবগুলা পারবা। তাহলে এই ভিডিওটা এতটুকুই।